আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিবেশ রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এই অধ্যায়ে আমরা আজকে 2 নাম্বার লেকচারটা নিব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যালুসাকের সূত্র। কেমন? এই 3টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আগে আমরা ম্যাক্সিমাম সূত্রগুলো দেখি, তারপর অঙ্ক করব। যে সূত্রের অঙ্কগুলো খুব সহজ, আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা বাসায় করে নিলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে টপিকসটা এখন আলোচনা করব সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। দেখো, বয়েলের সূত্র অনুসারে আমরা জানি B সমানুপাতিক 1/P, অর্থাৎ যখন তাপমাত্রা T স্থির থাকে। চার্লসের সূত্র অনুসারে B সমানুপাতিক T যখন চাপ স্থির থাকে। কেমন? সূত্র দুটিকে সমন্বয় করে পাই B সমানুপাতিক T/P, অর্থাৎ যখন আয়তনের সাথে গ্যাসের চাপ এবং তাপমাত্রা উভয়ই পরিবর্তন ঘটে। ঠিক আছে? তাহলে লিখতে পারি B সমানুপাতিক T/P। এখান থেকে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে আমরা কি একটা কে ব্যবহার করলাম, যেটা একটা কি সমানুপাতিক ধ্রুবককে উঠানোর জন্য, এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা কে ব্যবহার করলাম, অর্থাৎ B সমান KT/P। এখান থেকে আমরা লিখতে পারি PV/T। দেখো, আমি যদি এটাকে আর গুণন করি আগের মতনই পাওয়া যাবে, অর্থাৎ BP × KT সমান KT। BP সমান কি KT। তো এটাকে আর গুণন করলে কিন্তু একই পাবো, অর্থাৎ PV/T সমান ধ্রুবক। অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের মূল যে থিমটা, সেটা হচ্ছে চাপ এবং আয়তনের গুণফলকে তাপমাত্রা দ্বারা ভাগ দিলে সবসময় কি থাকবে, একটা ধ্রুবক সংখ্যা থাকবে। আমরা ইতিমধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য বলছি, যদি কোনো একটা গ্যাসের কি তাপমাত্রা স্থির থাকে, চাপ এবং আয়তনের ডাটা দেওয়া থাকে, তখন এটা কি কার সূত্র? বয়েলের সূত্র। যদি প্রতি ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক থাকে, তখন এটা বয়েলের সূত্র। আর যদি স্থির চাপে আয়তন এবং তাপমাত্রার ডাটা দেওয়া থাকে, যদি প্রত্যেক ক্ষেত্রে B/T এর মান ধ্রুবক থাকে, ওইটা হচ্ছে চার্লসের সূত্র। আর যদি কি চাপ এবং আয়তন এবং তাপমাত্রা তিনটার ডাটা দেওয়া থাকে, তাহলে যদি প্রত্যেক ক্ষেত্রে PV/T এর মান ধ্রুবক থাকে, PV/T এর অনুপাত ধ্রুবক হয়, তাহলে এটাও কি এটা বয়েল চার্লসের সমন্বয় সূত্রকে সমর্থন করে, তাহলে ওই গ্যাসটা কি হবে? আদর্শ গ্যাস হবে। আমরা জানি যারা বয়েলের সূত্র চার্লসের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস, আর দুইটা সূত্র যদি একই সাথে মেনে চলে তাহলে তারা আদর্শ গ্যাস হবে। আচ্ছা, যাই হোক, এখন যদি আমরা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা T1 তাপমাত্রা ও P1 চাপে গ্যাসের আয়তন B1 এবং গ্যাসের আয়তন কি B1 এবং একই পরিমাণ গ্যাসের T2 তাপমাত্রায় ও P2 চাপে আয়তন যদি B হয়, তাহলে আমরা কি লিখতে পারি? P1V1/T1 সমান কে, P2V2/T2 সমান কি হবে? কি হবে? একইভাবে P3V3/T3 সমান কি কে হবে? অর্থাৎ যতবারই হোক তাদের প্রত্যেকের ক্ষেত্রে P1V1/T1 অর্থাৎ PV/T এর অনুপাত প্রত্যেক ক্ষেত্রে কি হবে? ধ্রুবক হবে। তাহলে আমরা লিখতে পারি এটাও সমান কে, এটাও সমান কে। তাহলে কি লিখতে পারি? P1V1/T1 P2V2/T2। এটি হচ্ছে বয়েল এবং চার্লসের মূল সূত্র। দেখো, আমরা এই সূত্রটা যদি, আশা করি একেবারে সহজ, আমি আর এটা মুছে ফেললাম। তাহলে মূল সূত্র হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র P1V1/T1 P2V2/T2। দেখো, এটা এখান থেকে কিন্তু আমরা অলরেডি দুইটা সূত্র করতে পারবো। দেখো, যদি গ্যাসের কি চাপ, যদি গ্যাসের কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, স্থির মানে সমান তাপমাত্রা, তাহলে বয়েলের সূত্র। যদি তুমি এই গ্যাসের কি স্থির রাখো, যদি এই গ্যাসের চাপ স্থির রাখো,
তাহলে কিন্তু কি চলে আসবে, তারপর আবার চলে আসবে চার্লসের সূত্র। বুঝতে পারছো? তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, যে কোনো একটা স্থির যদি চাপ স্থির রাখো তাহলে আমি চার্লসের সূত্র পাবো, আর যদি চাপ স্থির তাপমাত্রা স্থির রাখো এখান থেকে আমি কার সূত্র পেয়ে যাব, আমি বয়েলের সূত্র পেয়ে যাব। তো যাই হোক, এই যে P1 V1 বাই T1 P2 V2 বাই T2 এই সূত্রগুলো আমরা অঙ্ক করবো। আগে আমরা সূত্রগুলো একটু শেষ করে নিই, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা চলে যাব গ্যাসের চাপ এবং তাপমাত্রার উপর, গ্যাসের ঘনত্বের উপরে চাপ এবং তাপমাত্রার প্রভাব। তাহলে দেখো, আমরা বলছিলাম গ্যাসের ঘনত্বের উপরে তাপমাত্রা ও চাপের প্রভাব, ঠিক আছে? এই টপিকসটা আমরা দেখব। অর্থাৎ আমরা দুটি ভিন্ন তাপমাত্রা মানে T1 T2 তাপমাত্রায় ও চাপে মানে P1 P2 চাপে গ্যাসের ঘনত্ব যদি D1 এবং D2 হয়, তাহলে এখানে কয়টা রাশি? টোটাল 6টা। T1 T2 P2 P1 P2 D1 D2 টোটাল 6টা রাশি। কেমন? যদি হলে D1 সমান সমান আমরা জানি W বাই D1। কিভাবে? আমরা গ্যাসের অর্থাৎ এখান তো লিখতে পারি B বাই W বাই D1। আমরা গ্যাসের ঘনত্ব D সমান সমান জানি ভর বাই আয়তন W বাই B। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি B সমান সমান B1 সমান সমান W বাই D1। তাহলে একইভাবে আমরা লিখতে পারি B2 সমান সমান W বাই D2। ঠিক আছে? তাহলে এই B1 এবং B2 এর মান বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র অর্থাৎ P1 V1 বাই T1 P2 V2 বাই T2 এই সমীকরণে বসাইলে আমরা কি পাই? P1 W B1 এর পরিবর্তে কি লিখতে পারি? W বাই কত? D1। এই যে W বাই D1। একইভাবে B2 এর পরিবর্তে আমরা কি লিখব? W বাই D2। তাহলে W উপদিকে W কাটা যায়, তাহলে সমীকরণটা দাঁড়ায় কি? P1 D1 বাই T1 P2 D2 বাই T2। এইটা একটা সূত্র। তবে এই ধরনের সূত্র অঙ্কে খুব কম আসে। কেমন? যারা একমাত্র বিশেষ করে বুয়েটে বা চুয়েট কুয়েট এই ধরনের জায়গায় যারা পরীক্ষা দিবা ভবিষ্যতে, তারা এই ধরনের সূত্র অঙ্ক তোমরা করতে পারো। আর আদার্স নর্মাল কোনো বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা ইউনিভার্সিটির কথাও বলবো, অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা যে কোনো তোমার মেডিকেলে বা নর্মাল ভার্সিটিগুলোতে সাধারণত ইঞ্জিনিয়ারিং ছাড়া এই সূত্র অঙ্ক একেবারে আসে না বললে হয়। কেমন? মৌলিক সূত্রের অঙ্কগুলো করলেই হয়ে যাবে। আমি মৌলিক সূত্র বলতে বুঝাইছি P1 B1 P2 B2 B1 বাই T1 B2 বাই T2 P1 B1 বাই T1 P2 B2 বাই T2। কেমন? এগুলো করতে হবে। আর যেগুলো আমি বলবো এগুলো তোমরা একটু বেশি করে করবে। তাহলে এই সূত্রটা কেমন? এখান থেকে দেখো আরো দুটো সূত্র আমরা বের করতে পারি। যদি স্থির তাপমাত্রা, এখন যদি তাপমাত্রা স্থির হয় অর্থাৎ তাপমাত্রা যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা কি পাই? তাপমাত্রাটা উপর দিকে চলে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা তাহলে সমীকরণটি দাঁড়ায়, ধরো কি চলে গেল? তাপমাত্রা T P1 বাই D1 P2 বাই D2। তাহলে এটা একটা সূত্র, একেবারে সহজ এই সূত্রের অঙ্ক। অর্থাৎ স্থির তাপমাত্রায় যদি একটি গ্যাসের ঘনত্ব, স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে যদি একটা গ্যাসের ঘনত্ব দেওয়া থাকে, অন্য একটা চাপে আমরা গ্যাসের কি ঘনত্ব বের করতে পারবো। আবার দেখো স্থির চাপে সমীকরণটি দাঁড়ায়, যদি চাপ স্থির থাকে দেখো তখন চাপ ধ্রুবক হয়ে যাবে, তখন কি আমরা পাই? 1 বাই D1 T1 1 বাই D2 T2। এটা কি উল্টিয়ে দিলে তুমি এইভাবে সমীকরণটা মনে রাখতে পারো, আমার কাছে ভালো লাগে এটা, এইভাবে মনে রাখতে পারি D1 বাই T1 D2 বাই T2। স্থির চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, যে কোনো ধরো 5 10 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি একটি গ্যাসের ঘনত্ব জানা থাকে, অন্য একটা তাপমাত্রা আমরা কি করতে পারবো? গ্যাসের ঘনত্ব বের করতে পারবো। দেখো দুইটা রাশির মধ্যে কি তিনটা, যদি এখানে টোটাল 4টা রাশি, যে কোনো আমরা তিনটা রাশির মান জানলে আমরা অন্য একটা রাশির মান বের করতে পারবো। একেবারে সহজ এই দুটো সূত্র অঙ্ক P1 D1 P2 D2 D1 T1 D2 D2 T2। কেমন? এগুলো কিন্তু তোমার মৌলিক সূত্র না, মৌলিক সূত্র এই সূত্রটার তিন কিন্তু এই সূত্রগুলো তৈরি হয়েছে, অর্থাৎ এদের অনুসিদ্ধান্ত সূত্র, এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত সূত্র আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে অঙ্কগুলো তোমরা করতে পারো, ইম্পর্টেন্টের দিক দিয়ে একটু কম। কেমন? কিন্তু তোমরা ছোট ছোট সূত্রের অঙ্কগুলো তোমরা করে নিতে পারো কি তোমার বিভিন্ন MCQ টাইপের প্রশ্নের জন্য। ঠিক আছে?
তাহলে তারপর আমরা এখানে অনেকগুলো সূত্র আজকে শিখলাম। P1 B1 বাই T1, P2 B2 বাই T2 এ একটা সূত্র শিখলাম। P1 D1 বাই T1, P2 D2 বাই T2 এ একটা সূত্র শিখলাম। P1 D1 বাই P2 D2 এ একটা শিখলাম। D1 T1 D2 T2 এ একটা সূত্র শিখলাম। অর্থাৎ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র আমাদের হয়ে গেল। কেমন? তারপর আমি তোমাদের চলে যাব অ্যাভোগাড্রোর সূত্র। কেমন? তারপর আমি সর্বশেষ আজকে গ্যালিলিও সূত্র আলোচনা করে শেষ করব। তাহলে আমরা দেখো, আজকে আমরা কি বয়েল চার্লসের সমানুর সূত্র শেষ করলাম, আমরা অ্যাভোগাড্রোর সূত্র নিতে চলে যাব। কেমন? আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে, আমরা এটা 19 পড়ে আসছি, তবে অ্যাভোগাড্রোর সূত্রটা একটু আমরা ইনডাইরেক্ট ভাবে বুঝতে চেষ্টা করব। কেমন? দেখো, ব্যাপারটা হচ্ছে কি, অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা জানি, স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, ধরো একটা পাত্র, এখানে কি স্থির চাপ এবং আয়তন স্থির। কেমন? ধরো স্থির তাপমাত্রা এখানে কয়টা অণু আছে? n সংখ্যক অণু আছে। কত আয়তন? স্থির তাপমাত্রা সকল গ্যাসের সমান আয়তন n সংখ্যক। কত? ধরো আমি 2 লিটার গ্যাস ধরলাম। কেমন? 2 লিটার, ধরো 20 লিটার কি গ্যাস? 2 লিটার নাইট্রোজেন গ্যাস, 20 লিটার। আবার যদি আমি একই আয়তনের, অর্থাৎ বি আয়তনের, কেমন, বি আয়তনের, যেখানে কি স্থির থাকবে? তাপ এবং তাপমাত্রা, ধরো 20 লিটার। আবার যদি আমি একই 20 লিটার কি নিই, 20 লিটার ধরো এখানে অক্সিজেন গ্যাস নিলাম, ঠিক এখানে গুনলে দেখবো n সংখ্যক অণুই থাকবে। আবার যদি ধরো আমি আরো নিলাম 20 লিটার কি গ্যাস নিলাম, ধরো কার্বন ডাই অক্সাইড গ্যাস নিলাম, আমি দেখবো এখানেও n সংখ্যক অণু আছে। n সংখ্যক অণু বলতে একটা কথার কথা, ধরো এখানে 100টা অণু, এখানেও কত হবে? 100টা অণু, এখানে হবে কি? 100টা অণু। ঠিক আছে? তাহলে দেখো, আয়তন 20 লিটার, যদি সমান আয়তন থাকে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে মেইন কথাটা। কেমন? আচ্ছা, তাহলে এখানে একটু বুঝতে হবে। দেখো, আমরা একটু লিখছি, যেহেতু গ্যাসের অণুর সংখ্যা মূল সংখ্যার সাথে পরিবর্তন ঘটে, যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কি মূল সংখ্যার সাথে পরিবর্তন ঘটে। অর্থাৎ কোন গ্যাসের আমরা জানি এক মূলে, আমরা জানি সকল গ্যাসের এক মূল, যে কোনো গ্যাসের এক মূলে কয়টা অণু থাকে? 6.02 10 to the power 23। সকল গ্যাসের এক মূলে এত অণু থাকবে। আচ্ছা, আমি যদি বলি 2 মূলে কতটা অণু থাকবে, এখানে 2 দ্বারা গুণ হবে, 3 মূলে 3 দ্বারা গুণ হবে। তাহলে যে কোনো গ্যাসের মূল সংখ্যা, অণুর সংখ্যা তার মূল সংখ্যার সমানুপাতিক। অণুর সংখ্যা কিসের সমানুপাতিক? মূল সংখ্যা। ব্যাপারটা একটু ভালো করে খেয়াল রাখো। যেহেতু গ্যাসের অণুর সংখ্যা মূল সংখ্যার সাথে পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, যেহেতু গ্যাসের অণুর সংখ্যা মূল সংখ্যা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, সেহেতু নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসের আয়তনের মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে কি বলছে ব্যাপারটা? সেহেতু নির্দিষ্ট পরিমাণ ও চাপ, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভরের সকল গ্যাসের আয়তনের মূল সংখ্যা, ঠিক আছে, মূল সংখ্যার সমানুপাতিক হবে। কেমন? অর্থাৎ যে কোনো গ্যাসের আয়তন কার সমানুপাতিক হবে? মূল সংখ্যার সমানুপাতিক হবে। তাহলে আমরা কিন্তু বলছি সকল গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক অণু থাকে। তাহলে কথাটা ছিল এরকম, যে আয়তন বাড়লে, আয়তন যদি ফিক্স থাকে, কি ফিক্স থাকবে? আয়তন যদি ফিক্স থাকে, সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? অণু থাকবে। কিন্তু আবার আমরা বলছি অণুর সংখ্যা তার মূল সংখ্যার সমানুপাতিক। অণুর সংখ্যা মূল সংখ্যার সমানুপাতিক। দেখো, তাহলে এই যে মূল, এই মূলের ভিতরে কি আছে? অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যাটা কার? আয়তনের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে অণুর সংখ্যা মূল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমরা মূল যেহেতু কার সমানুপাতিক? আয়তনের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি আয়তনের সাথে কি পরিবর্তিত হয়? গ্যাসের মূল সংখ্যার পরিবর্তন হয়। অর্থাৎ আয়তন যদি ফিক্স থাকে, সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, অর্থাৎ সমান সংখ্যক মোল থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই। যাই হোক, আমরা এত ডিটেলসে না বুঝে আমরা খুব সহজে বুঝলাম যে বি সমানুপাতিক n, অর্থাৎ সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকবে, সমান সংখ্যক অণু থাকবে, যেহেতু তোমার মূল সংখ্যা অণুর সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। যাক, আমরা এই অ্যাভোগাড্রোর সূত্রের যে অঙ্ক, আমরা আর এই অধ্যায় কিছু কিছু বইও
কিছু অ্যাড করছে আর ম্যাক্সিমাম বইও অ্যাড করে নেই। আমরা কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রের অঙ্ক, বিশেষ করে তোমার মূল সংক্রান্ত অঙ্ক আমরা তৃতীয় অধ্যায়ে ব্যাপক আলোচনা করেছি। ঠিক আছে, তৃতীয় অধ্যায় আছে, ওখানে আমরা বেশ আলোচনা করা হয়েছে। তাই আমরা এখানে আর এই মূল সংখ্যার, বিশেষ করে অ্যাভোগাড্রো সংখ্যার অঙ্ক আমি আলোচনা করব না। দেখো আমি যদি গ্রাফটা তৈরি করি, দেখো মূল এবং আয়তনের সাথে, দেখো যদি মনে করি n সংখ্যক, তার n সংখ্যক অণুর আয়তন মানে কতটুক, এতটুক বা এতটুক আয়তনে n সংখ্যক মূল থাকে। n সংখ্যক মূল মানে অণুর থাকে। ঠিক আছে, তাহলে মূল সংখ্যা বাড়লে তার আয়তনও বেড়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ সরলরৈখিক একটা সমীকরণ পাওয়া যাবে। কেন? আমি এটাকে লিখতে পারি kn। তাহলে এটা কার সমীকরণ? y সমান mx এর অনুরূপ। তাহলে যাই হোক, আমরা অ্যাভোগাড্রো সূত্রটা শুধু মনে রাখবো, b সমানুপাতিক n, আর কিছুই আমার এখানে কাজে লাগবে না। যখন আমরা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রের সমন্বয় সূত্র করব, তখন আমরা এই সূত্রটা কাজে লাগবে, b সমানুপাতিক n। দেখো তাহলে আমরা আজকে সর্বশেষ যে টপিক, গেলুসাকের সূত্র। আর গেলুসাকের সূত্র সিম্পল একটা সূত্র, কিন্তু এই সূত্রটা ব্যবহার করে অনেকবার বোর্ডে সৃজনশীল প্রশ্ন হয়েছে। তাই আমরা আজকে কিভাবে গেলুসাকের সূত্র থেকে সৃজনশীল প্রশ্ন হয় সেটা আমরা দেখাবো। কেমন? তাহলে দেখো, আমরা গেলুসাকের সূত্র একটু বলি। 1802 সালে বিজ্ঞানী গেলুসাক মত প্রকাশ করেন যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ কোন একটা গ্যাসের যদি তাপমাত্রা বাড়ে তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তবে কথা আছে, দেখো আমরা কিন্তু বলছিলাম তোমাদের যে যদি কোন একটা গ্যাসের যদি আমরা তাপমাত্রা বাড়াই কি আয়তনের পরিবর্তন ঘটে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তনের তোমার চার্লসের সূত্র, আয়তন বাড়ে। কিন্তু যদি আমরা এমন একটা পাত্রে একটা গ্যাস রেখে দিই, ধরো এটা লোহার পাত্র, এটা কিসের, ধরো একটা লোহার সিলিন্ডার, আমি যদি এখানে তাপমাত্রা বাড়াই, এখানে কিন্তু আয়তনের পরিবর্তন হবে না, এটার আয়তনটা স্থির থাকবে। তখন কিন্তু এই গ্যাসের অণুগুলো অনেক বেশি ছুটোছুটি করবো, ভিতরে প্রচুর ধাক্কার সৃষ্টি করবে। তো আমরা জানি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত যে বল, অর্থাৎ চতুর্দিকে ধাক্কা দিবে, তখন চাপের সৃষ্টি হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তাপমাত্রা যদি বাড়াই, আয়তন যদি স্থির থাকে, যদি আয়তনের পরিবর্তন না হয়, তাহলে কিন্তু গ্যাসের বাড়বে, চাপ বাড়বে। এটাই হচ্ছে গেলুসাকের সূত্র। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা আমরা তোমাদের একটু গাণিতিক ব্যাখ্যা তো কাজে লাগবে না, জাস্ট আমাদের সূত্রটা জানলে হবে। তারপর একটু দেখাই, তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ p সমানুপাতিক t যখন আয়তন স্থির থাকবে। অর্থাৎ গ্যাস যখন কোনো একটা লোহার সিলিন্ডারে থাকবে, যখন আয়তনের পরিবর্তন হবে না, তখন তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন, চাপ বাড়বে। তাহলে এখন তো লিখতে হবে p সমান kT। এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ, p সমান kT। আমরা একটু পরে সমীকরণ দেখাবো, যাই হোক এটা পরে। p সমান kT বা p/t সমান k। অর্থাৎ যদি একটা গ্যাসের আয়তন স্থির থাকে, একটা সিলিন্ডারে যদি গ্যাসের মানে লোহার তৈরি সিলিন্ডারে যদি গ্যাস থাকে, আর যদি তুমি তাপমাত্রা বাড়াও, তখন আয়তন কি স্থির থাকবে, তখন সর্বদাই p/t এর অনুপাত ধ্রুবক হবে। অর্থাৎ তুমি যদি তাপ বাড়াও, চাপ বাড়বে, দুইটার অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। অর্থাৎ p1/t1 সমান কি হবে, ধ্রুবক হবে। আবার যদি তাপমাত্রা আরো বাড়াও, চাপও পরিবর্তন হবে, ধ্রুবক হবে। তাহলে আমরা লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি p1/t1 p2/t2। তাহলে আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম, p1/t1 p2/t2। ভালো করে খেয়াল রাখবা, এই সূত্রটা আমি 30 স্টার দিয়ে রাখলাম। আজকে একটা আমরা অঙ্ক করবো। তাহলে আমরা একটু দেখি এই সূত্রের লেখচিত্রগুলো কেমন। এই সূত্রের যে লেখচিত্র, আমরা একটু লেখচিত্রগুলো দেখব। লেখচিত্রগুলো হচ্ছে, দেখো সবাই একটু খেয়াল করো। আমি যদি আমরা কি সূত্র হচ্ছে আমরা সূত্র পাইলাম p সমান k, ঠিক না? অর্থাৎ y সমান mx, এই সূত্রের অনুরূপ। তাহলে মূলবিন্দুগামী সমীকরণ পাওয়া যাবে। এটা হচ্ছে স্বাধীন চলক t, কারণ তাপমাত্রা ইচ্ছাকৃতভাবে তুমি পরিবর্তন করতে পারবা, চাপ পরিবর্তন হবে। তাহলে আমরা এরকম লেখচিত্র পাবো। দেখো আমি তাপমাত্রা বাড়াবো, চাপ বাড়বে, তাপমাত্রা বাড়াবো, চাপ বাড়বে। তবে কি স্থির রাখতে হবে, এটা হচ্ছে আয়তনটা আমি স্থির রাখবো। এখন যদি আমি একাধিক আয়তন, যদি মোটামুটি বিভিন্ন আয়তনে, বুঝো না এই কথাটা? অর্থাৎ আমি যদি এমন একটা সিলিন্ডার নেই, ধরো এই জায়গায় একটা সিলিন্ডার,
এই সিলিন্ডার হচ্ছে ধরো 50 লিটার, আমি কি দিলাম এখানে, আমি তাপ দিলাম, বুঝতে পারছো? তাহলে গ্যাসের চাপ বাড়বে, বুঝতে পারছো? তা আমি তাপ দিব, চাপ বাড়বে, এরকম একটা গ্রাফ পাবো। আর সারাক্ষণ কি 50 লিটার। যদি আমি 40 লিটার পাত্রে এটা আমি সম্পূর্ণ করি, তাহলে ধরো আমি আরেকটা গ্রাফ পাবো, বুঝতে পারছো? আমি আরেকটা গ্রাফ পাবো। যদি এই বিভিন্ন আয়তনে আমি বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করি, তখন আমরা এরকম গ্রাফ পাবো, লেখচিত্র পাবো। তাহলে এখান থেকে আমাদের মেন, আমি আগেও তোমাদের দেখাইছি যে এই তিনটার মধ্যে তোমার পরীক্ষাতে আসতে পারে গ্রাফটা দিয়ে নিম্নের কোনটি সঠিক। ধরো ক নাম্বার দিল তোমার B1 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B3, খতে দিল কত, B2 গ্রেটার দেন B1 গ্রেটার দেন B3, গতে দিল B3 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B1, গতে দিল B1 সমান সমান B2 সমান সমান B3। তাহলে কোনটার মধ্যে টিক মার্ক দেব? আমরা এটার মধ্যে টিক মার্ক দিব। কিভাবে দেখো, তাহলে আমার কার কার মধ্যে সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্ক। তো আমি একটা কাজ করে দিই, এখানে একটা লেখচিত্র টেনে দিই। তাহলে এই তিনটা গ্রাফের জন্য কি তাপমাত্রা সমান, তাহলে তাপমাত্রা যদি সমান হয় তাহলে কার সাথে পরিবর্তন হবে, চাপ এবং আয়তন। তো চাপ এবং আয়তনের থেকে আমরা জানি এই সম্পর্ক জানি, বয়েলের সূত্র, অর্থাৎ যত চাপ বেশি হবে আয়তন তত কম হবে। তো আমি দেখব কোন জায়গার আয়তন সবচেয়ে বেশি, তাহলে আমরা দেখব কোন জায়গার চাপ সবচেয়ে কম। যে জায়গার চাপ সবচেয়ে কম ওই জায়গার আয়তন সবচেয়ে বড় হবে। তাহলে আমরা একটু দেখি এই গ্রাফ থেকে চাপটা এতটুকু, সবচেয়ে কম চাপ কোথায়, সবচেয়ে কম চাপ হচ্ছে B3 তে, তারপর B2 তে, তারপর B1, অর্থাৎ B1 এর চাপ সবচেয়ে বেশি আর B3 তে চাপ সবচেয়ে কম। তো B3 তে চাপ যদি কম হয় তার আয়তন বেশি হবে, এই কারণে B3 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B1। তোমার ধরার উপর নির্ভর করবে। তুমি যদি এটাকে B3 ধরতে চাও, এটাকে B1 ধরতে চাও, এটাকে B3 ধরতে চাও, তাহলে কি হবে তোমার, সরি এটা হবে B1, তাহলে B1 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B3। বুঝতে পারছি ব্যাপারটা? এই একটা গ্রাফ। আরেকটা গ্রাফ দেখো, যদি আমি P/T আর T এর লেখচিত্র অঙ্কন করি, তো আমরা একটু আগে বলছি P/T সমান সমান ধ্রুবক। তুমি যতই তাপ বাড়াও আয়তন চাপ কিন্তু পরিবর্তন হবে, দুইটার অনুপাত সর্বদাই সমান হবে। তাহলে আমি যতই এদিকে ধরো আমি একটা একটু চাপ দিয়ে আমি গ্যাসের P/T এর মান পাইছি এতটুকু, তাপমাত্রা আরো বাড়াবো, পরিবর্তন হবে না, তাপমাত্রা আরো বাড়াবো, এরকম পরিবর্তন হবে না, তাহলে আমি এরকম গ্রাফ পাবো, অর্থাৎ এক অক্ষের সমান্তরাল গ্রাফ পাবো। এখানেও তোমার সেম কন্ডিশন, এদের মধ্যে সম্পর্ক। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আয়তন বড় হচ্ছে B3, B2, B1। একইভাবে ওই যে তুমি লম্ব টেনে তাপমাত্রা সমান করবা, তারপর কি, যেহেতু তাপমাত্রা সমান হয় কার সম্পর্ক, P আর T এর সম্পর্ক, সরি P আর B এর সম্পর্ক, একটু আগে যেটা দেখালাম ওইটার মতন। বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা MCQ পরীক্ষাতে আসে, সরি MCQ না, একটা জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে জ্ঞানমূলক একটা প্রশ্ন দেখো যে আইসোকোর বা সম আয়তনীয় রেখা কি, ঠিক আছে? তাহলে উত্তরটা কি হবে যে আইসোকোর, কোর মানে আয়তন, কোর মানে কি আয়তন, বার মানে চাপ। আমরা প্রথম বলছি সমতাপীয় রেখা, ঠিক আছে, সমতাপীয় রেখা বা আইসোথার্ম রেখা, সমচাপীয় রেখা বা আইসোবার রেখা। এখন আমরা বললাম আইসোকোর বা সম আয়তনীয় রেখা। তো সম আয়তনীয় তাহলে কি বলবা, স্থির আয়তনে চাপ বনাম আয়তনের চাপ বনাম তাপমাত্রার লেখচিত্র হতে প্রাপ্ত রেখাগুলোকে বলা হয় আইসোকোর। অর্থাৎ আবার বলি, স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তনের লেখচিত্র হতে প্রাপ্ত রেখাগুলোকে বলা হয় আইসোকোর। ঠিক আছে? আমরা এখান থেকে আজকে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে, অর্থাৎ একটা অঙ্ক দেখে আজকে লেকচারটা শেষ করব। তাহলে আমরা দেখো, এই গেলুসাকের সূত্র থেকে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন করে দেখাই। অলরেডি 2 থেকে 3 বার
এই সৃজনশীল প্রশ্নটা হয়েছে। সেটা হচ্ছে প্রথম অঙ্কটা আমি দেখো যে গেল শাখার সূত্রের নেক্সট ক্লাসে আরো কিছু সূত্র দেখি আমরা অঙ্ক, আমি চাচ্ছি তোমাদের সবগুলো সূত্র একসাথে দেখিয়ে অঙ্কগুলো করলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আপাতত তোমরা যে পারো সূত্রের অঙ্কগুলো তোমরা দেখতে থাকো। আর ধরো যারা আমার কাছে তোমরা পড়তে আগে, আমি কিন্তু ফার্স্ট ইয়ারের শুরুতে আমি এই অধ্যায়টা তোমাদের মোটামুটি 25% আগেই কভার করে রাখছিলাম, তাদের জন্য তো সহজ বিষয়গুলো। আচ্ছা দেখো, তাহলে অঙ্কটা কিন্তু 30টার অঙ্ক, ছোট্ট সূত্রের অঙ্ক কিন্তু 30টার। অক্সিজেন সিলিন্ডার 270 এটিএম চাপ সহ্য করতে পারে। সিলিন্ডার 125 এটিএম চাপে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? অর্থাৎ ব্যাপারটা দেখো, এটাকে ধরো একটা অক্সিজেন সিলিন্ডার। সিলিন্ডার কিসের তৈরি? আমরা জানি সাধারণত লোহার তৈরি, ঠিক না? লোহার তৈরি একটা সিলিন্ডার। তো এর ভিতরে ধরো অক্সিজেন গ্যাস আছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন গ্যাস আছে। যখন এটা অক্সিজেন গ্যাস পূর্ণ করছে, গ্যাসের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর এর ভিতরে গ্যাসের চাপ কত? 125। তাহলে কোনো কারণে যদি আমি এই সিলিন্ডারটির আমি বাইরে থেকে তাপমাত্রা বাড়াই, ঠিক আছে, যদি গ্যাসের তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে? গ্যাসের এই ভিতরের গ্যাসের তাপমাত্রা যখন বাড়তে থাকবে, যদি আমি তাপ দেই বাইরের থেকে, কারণ লোহার তৈরি, লোহা তো তাপ শোষণ করবে, তাপ লোহার মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়, ভিতরের গ্যাসের যখন তাপমাত্রা বাড়বে, যখন গ্যাসের তাপমাত্রা বাড়ে, তখন আমরা কিন্তু আজকে আমরা তোমাদের সূত্র দেখাইছি মূলত পি সমানুপাতিক টি। যখন তাপমাত্রা বাড়তে থাকবে গ্যাসের চাপও বাড়বে। কেন? আয়তন কিন্তু মানে আয়তন একেবারে নগণ্য। আমরা জানি তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের আয়তন বাড়ে, একেবারে নগণ্য, ওইটা বিবেচনা না আনলেও হয়। তাহলে আমি যখন তাপ বাড়তে থাকবো গ্যাসের চাপও কিন্তু বাড়তে থাকবে। তো তাপ বাড়বে, চাপ বাড়বে, তাপ বাড়বে, চাপ বাড়বে, একটা হতে 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 আর এই সিলিন্ডারটা কতটুকু চাপ সহ্য করতে পারে? 270 এটিএম চাপ সহ্য করতে পারে। তো আমি তাপমাত্রা বাড়াতে বাড়াতে এমন একটা তাপমাত্রায় যখন গ্যাসের চাপ কত? 270 বা এর চেয়ে একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু বাইর করতে পারবো যে এই গ্যাসটার 270 এটিএম চাপ বাড়তে কতটুক তাপ, মানে এতটুক চাপ হতে গ্যাস কত থেকে 125 থেকে বাড়তে বাড়তে 270 হতে কতটুক তাপমাত্রা লাগবে, এটুক কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, তাহলে আমি একটু কথাটা লিখতে পারি, যেহেতু সিলিন্ডারটি লোহার তৈরি, তাই তাপ প্রয়োগে আয়তনের নগণ্য পরিবর্তন এনে গেলশাকের সূত্র হতে পাই P1 B1 by T1, P1 by T1, P2 by T2। আবার কেউ এভাবে স্টার্ট করতে পারে, যেহেতু সিলিন্ডারটি লোহার তৈরি, তাই তাপমাত্রা বাড়ালে আয়তনের পরিবর্তন হবে না, তাই তাপমাত্রা বাড়ালে গ্যাসের কি চাপ বাড়তে থাকবে, অর্থাৎ চাপ বাড়তে থাকবে, ঠিক না? তো যাই হোক, একটা পর্যায়ে তার সর্বোচ্চ চাপ অতিক্রম করলে সিলিন্ডারটি একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার সর্বোচ্চ চাপ অতিক্রম করলে সিলিন্ডারটা কি হয়ে যাবে? বিস্ফোরিত হবে। যাই হোক, এত কথা লেখার দরকার নেই, আমি যেভাবে লিখছি এইভাবে তুমি একটু বুঝো, নিজে বুঝতে পারলে একক্রমে তুমি লিখতে পারবাই। মেইন কথা হচ্ছে এখানে আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে সূত্রটা হচ্ছে কি? P1 by T1, P2 by T2। তাহলে আমরা লিখতে পারি এখানে সিলিন্ডারে যে গ্যাস আছে, যে অক্সিজেন গ্যাসের প্রাথমিক চাপ কত? 125। তাহলে এই সিলিন্ডারে রক্ষিত যে অক্সিজেন গ্যাসের প্রাথমিক তাপমাত্রা, এই দেখো প্রাথমিক তাপমাত্রা এখানে কতটুকু? T1, 30 + 273, 303 কেলভিন। 303 কেলভিন হচ্ছে তার প্রাথমিক তাপমাত্রা বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের চূড়ান্ত চাপ P2 সমান কত? 270, অর্থাৎ এতটুক চাপ সে সর্বোচ্চ সহ্য করতে পারে। তাহলে এতটুক চাপে তার চূড়ান্ত তাপমাত্রা, অর্থাৎ এতটুক চাপ উঠাতে কি পরিমাণ তাপ লাগবে, তার চূড়ান্ত তাপমাত্রা কত? T2 সমান ওয়াট। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে T2 সমান T2টা আমরা বের করে নিতে পারি, অর্থাৎ T2 সমান P2 T1 by P1, ঠিক না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মানগুলো বসায় দিয়ে কতটুকু পাইলাম? 654.48 কেলভিন। আমরা কেলভিনের অ্যান্সারটা দিতে পারি, অর্থাৎ 654
0.48 কেলভিন তাপমাত্রায় সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে। বা তুমি এটাও লিখতে পারো T2 সমস্যা এখানে 654.48 থেকে 273 বিয়োগ দাও, তখন কি সেন্টিগ্রেড স্কেলে চলে যাবে, তখন কত আসে 381.48 ডিগ্রি সেন্টিগ্রেড। তা আমরা লিখতে পারি সিলিন্ডারটি এত তাপমাত্রায় বিস্ফোরিত হবে, অর্থাৎ এত তাপমাত্রা অতিক্রম করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তুমি যদি উত্তর এখানেও দাও সিলিন্ডারটি এত তাপমাত্রায় বিস্ফোরিত হবে, তাও হবে। এখন কেউ প্রশ্ন করতে পারো যে স্যার এতটুক চাপ তো সে সহ্যই করতে পারে, তাহলে কেন সে এই তাপমাত্রায় অর্থাৎ এই 381.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে বিস্ফোরিত হবে? মনে রাখবা কোনো কিছুই তার সর্বোচ্চ সীমায় স্টেবল না। সর্বোচ্চ সীমায় যে কোনো জিনিস ধ্বংস অনিবার্য, বুঝতে পারো? অর্থাৎ সর্বোচ্চ সীমায় সে কোনো কিছুই টিকে থাকতে পারে না। তুমি যদি সারাক্ষণ কত 381.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে রাখো, একটা পর্যায়ে সিলিন্ডারটি কি হবে? বিস্ফোরিত হবেই, বুঝতে পারছো? তাহলে তুমি বলতে পারো যে 381.48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারটা বিস্ফোরিত হবে, অথবা বলতে পারো 381.48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অতিক্রম করলে সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। যেভাবে তুমি অ্যান্সার লেখো অসুবিধা নাই, কারণ 381.48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চাপ কত? 370। এখান থেকে যদি আর একটু অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর থেকে কমও তুমি তাপ বাড়াও, তখনও কিন্তু সে 270 এটিএম চাপ অতিক্রম করবে, তখনই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যাবে। তাই এই সিলিন্ডার সম্পর্কিত আরো অঙ্ক আমার লেকচার শিটে দেওয়া আছে, তোমরা করে নিতে পারো। কেমন? আচ্ছা, তাহলে আজকে আমরা এটুকু পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সূত্র তোমাদের দেখাবো, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র দেখাবো। ঠিক আছে, ওখান থেকে আরো কিছু সূত্র আমরা তোমাদের প্রতিবেদন করে দেখাবো। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।